এহসান, প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার সার্বিক চিত্রও জানাবেন। যদি ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টি মানে হচ্ছে মানুষের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, মানুষের মনে আবারও শঙ্কা সৃষ্টি হয়েছে। এজন্যই যে তারা মনে করেছিল গত দুদিন যে বৃষ্টি কম হয়েছে, সেই বৃষ্টির কারণেও অন্তত বৃষ্টি না হওয়াতে তারা মোটামুটি স্বস্তির দেখা মিলেছিল, অনেকটা তাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এই জন্য যে পানি নামতে শুরু করেছে এবং বাড়িঘর থেকেও আমরা দেখেছি অনেক জায়গায় পানি নেমেছে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পেকুয়ায়। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন সংকট যে চলছে, প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের ঘরে যে সংকট চলছে, তন্মধ্যে খাবার রান্না করা খাবারের ব্যবস্থা নাই, রান্নার মতো কোনো অবস্থা নাই। সেই রান্নার খাবারের পাশাপাশি হচ্ছে সুপেয় পানির যে ব্যবস্থা, সেটিও কিন্তু প্রচুর পরিমাণে সংকট দেখা দিয়েছে। আমরা দেখছি জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে, অধিদপ্তরের পক্ষ থেকে এখানে নিরাপদ পানির ব্যবস্থা করা হচ্ছে। আমরা একটু জানবো পেকুয়া সহ প্রত্যন্ত অঞ্চলে তারা কিভাবে সুপেয় পানি সরবরাহ করছে, যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। আসলে বন্যা দুর্গত এলাকায় এখন যে অবস্থা, পুরো এলাকায় তো আসলে পানির মধ্যে নিমজ্জিত। এখন নিরাপদ পানি আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বিশুদ্ধ পানির অনেক অভাব। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যে সব জায়গায় আমরা পানি মানে এই মুহূর্তে হেঁটে যাওয়া সম্ভব না বা গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, সেখানে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলি পৌঁছে দিচ্ছি মানুষের বাড়ি বাড়িতে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনপ্রতিনিধি, ভলেন্টিয়ার বা দুর্যোগের সাথে যারা কাজ। আপনাদের মাঝে আপনাদের এই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগে আরো কি কি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পানি বিশুদ্ধকরণের কোনো ব্যবস্থা রয়েছে কিনা? জি, আমাদের ইতিমধ্যে এখানে ইউনিসেফের সহায়তায় আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমাদের কিছু জেরিকেন আছে, এগুলির মাধ্যমে আমরা আমাদের এখানে যে মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটা দিয়ে আমাদের ঘন্টায় 2000 লিটার পানি আমরা ট্রিটমেন্ট করতে পারছি। এটা আমরা যদি 24 ঘন্টা চালাই প্রায় 48,000 লিটার পানি আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম কিভাবে সুপেয় পানি মানুষের মাঝে তারা বিতরণ করছেন, সরবরাহ করছেন বিভিন্ন জায়গায়। তো এই ছিল আমার কাছে পেকুয়া থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বান্দরবানে। কথা জানিয়েছিলেন এই আমি জ্যোতির মারফতে বান্দরবানের সার্বিক পরিস্থিতি একটু জানাচ্ছি যে গতকাল রাতে কিন্তু বৃষ্টি না হওয়ায় এই যে আপনার এই শঙ্খ নদীর পানি কিন্তু কিছুটা কমে গিয়েছিল, যে আপনার প্লাবিত এলাকায় বিভিন্ন এলাকায় প্রায় 10 ফিটের মতো পানি কমে গিয়েছিল। তারপরেও শঙ্খ নদীর পানি কিন্তু এখনো বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যদি বলি যে আজকে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং উজানে খবর নিয়ে দেখেছি যে রুমা থানচির উজানের দিকে বৃষ্টিপাত হওয়ায় আবার যে বন্যার আশঙ্কা কিন্তু সহজে চলে যাচ্ছে না। অর্থাৎ উজানে যত বৃষ্টি হবে নিম্নাঞ্চলগুলি ততটুকু প্লাবিত হবে। অর্থাৎ মানুষ যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল যে হয়তো পানি সরে যাবে, কিন্তু আসলে পানি সরে যাচ্ছে না। আপনার যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপের কারণে এবং সাতকানিয়া এই যে লোহাগাড়ার দিকে পানি স্তর নিচে না নামার পর্যন্ত বান্দরবনেও কিন্তু এই যে বন্যার পরিস্থিতি কিন্তু খুব একটা উন্নতি বলা যাবে না। এবং পাহাড়ে যদি উপরে উজানে যদি বৃষ্টি পড়ে তাহলে এই দুর্ভোগ কিন্তু আরো পোহাতে হবে। আরো 3-4 দিন হয়তো বৃষ্টি থাকার পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এবং এই এলাকার আপনার বান্দরবনে বিশেষ করে যে বান্দরবন থেকে চন্দ্রগুনা যাওয়ার রাস্তা যে বেলি ব্রিজ ভেঙে গেছে, ওখানে আপনার রাঙ্গুনিয়া যে বেলি ব্রিজ ভেঙে যাওয়ার পরে বান্দরবন থেকে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। আবার সাতকানিয়া ওখানে যে এখনো পানি কিন্তু রাস্তা থেকে সরে না যাওয়ায় গাড়ির যোগাযোগও বন্ধ। এবং এদিকে আপনার রংছড়ি বলেন সব দিকে, অর্থাৎ বান্দরবন কিন্তু জাস্ট 1 কিলোমিটার ভিতরে আমরা আছি। এবং একটা কথা আপনার বলতে হয় যে বিদ্যুৎ বিভাগের যে অ্যাকশন, তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। কারণ আপনার এই যে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পোল ভেঙে গাছ পড়ে কিন্তু এই যে আপনার বিদ্যুতের যে সঞ্চালন লাইনের উপর পড়াতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে বিদ্যুতের ব্যবস্থা করে সচল করে রেখেছে, যার কারণে বান্দরবান শহরে কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। জ্যোতি, ব্যাটিং আপনাকে ধন্যবাদ।